নমস্কার, সন্ধ্যে 7টায় আমার বাংলা নিয়ে আমি অয়ন। দীঘার পর এবার শিলিগুড়ি, জগন্নাথ দেবের মন্দিরের পর এবার মহাকাল মন্দির। শিলিগুড়িতে তৈরি হবে বিরাট মহাকাল, বড় শিব স্থাপন। আজ মহাকাল মন্দিরে পুজো দেন দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে পুজো দেওয়ার পরে তিনি ঘোষণা করেন যে শিলিগুড়িতেও বিরাট সব থেকে বড় মহাকাল মন্দির হবে, সব থেকে বড় শিব স্থাপন হবে। শিলিগুড়িতেও মহাকাল মন্দির। দীঘার পর এবার শিলিগুড়ি। দীঘার পর্যটন, ব্যবসায়ীরা বলেন দীঘার পর্যটনে অনেক বেশি অক্সিজেন দিয়েছে দীঘার জগন্নাথ মন্দির। উত্তরবঙ্গে পর্যটনে আরও জোর দিতে এই পরিকল্পনা কিনা, সেই নিয়েই আমরা কথা বলবো। প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, উত্তরবঙ্গের পর্যটনে কি লক্ষ্য পর্যটনের বার বৃদ্ধি, এবং সেই কারণেই কি মহাকাল মন্দির শিলিগুড়িতে কোথায় হবে, কোন জায়গায় হবে? আজকে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে তিনি জেলা শাসককে এই বিষয়ে বলেছেন, নির্দেশ দিয়েছেন, এবং একটি জমি খোঁজার যে কাজ তা ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। এবং যেখানে এই মন্দিরটি তৈরি করা হবে, দীঘার জগন্নাথ ধাম যেমন রয়েছে, এবং নিউ টাউনে যেমন রাজারহাট নিউ টাউনে যেমন রাজ্য সরকারের তরফ থেকে দুর্গাঙ্গন তৈরি করা হচ্ছে, ঠিক সেরকমভাবে এটি হবে। একটি বিশাল কনভেনশন সেন্টার হবে এবং তার পাশেই গড়ে উঠবে এটি, এবং সেখানে একটি বিরাট বড় শিবের মূর্তিও সেখানে থাকবে। আমরা জানি যে দার্জিলিংয়ের অন্যতম বিখ্যাত জায়গা মহাকাল মন্দির, প্রচুর দেশ বিদেশের পর্যটক সেখানে আসেন, এবং যারা পাহাড় বেড়াতে ভালোবাসেন তারা পাহাড়ের এই জায়গা সম্পর্কে অত্যন্ত অবহিত। তাকেই একেবারে সমতলের এই জায়গাতে নিয়ে আসা হচ্ছে, এবং এটি দ্রুত বাস্তবায়ন করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা দরকার তাও শুরু হয়েছে। এবং অবশ্যই পাহাড়ের পর্যটনের ক্ষেত্রে এটা অন্যতম গুরুত্ব তো অবশ্যই আনবে। এবং যারা পাহাড়ে যান তাদেরকে তো শিলিগুড়ি ছুঁয়েই যেতে হয়, ডুয়ার্সে গেলেও শিলিগুড়ি ছুঁয়েও অনেকে যান। তাহলে সেই অবস্থাতে দাঁড়িয়ে সমতলের এই জায়গাতেও পর্যটন অর্থনীতি অনেকটা যে বিকশিত হবে এর মধ্যে দিয়ে, সেটা পরিষ্কার। বেশ, যে আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি, ভালো জমি, যেখানে কনভেনশন সেন্টার হবে, তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। এটা করতে হয়তো টাইম লাগবে, আমাকে একটা ট্রাস্ট করতে হবে, তাদের দিয়ে করাতে হবে, বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো। জমিটা আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করব, সবাইকে নিয়ে, প্রাইভেট পার্টিদের নিয়ে যারা ইন্টারেস্টেড। ফের উত্তরবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে ধূপগুড়িতে দুর্গতদের সঙ্গে কথা, ত্রাণও বিলি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধূপগুড়িতে গেলেন, ত্রাণ বিলি করলেন, দুর্গতদের সঙ্গে কথা বললেন, এবং সেখানেও বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ পরিস্থিতি নিয়ে সরকারের দিকে তোপ দাগলেন। আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মৃত পরিবার 2.5 লাখ টাকা করে চেক পেয়েছেন বা ডিএম এর মাধ্যমে পাবেন। ভারতীয় জনতা পার্টির এমএলএরা, আমরা আমাদের বিজেপি এমএলএদের যে স্যালারি ভাতা পাই সেখান থেকে সংগ্রহ করি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরিবারগুলি মারা গেছে, যাদের আইডেন্টিফাই হয়েছে তাদেরকে 2 লক্ষ টাকা করে আমরা আমাদের পক্ষ থেকে দেব। বিরোধী দলনেতার দেওয়া ত্রাণ ফেরত, ক্ষোভ দুর্গত এলাকায় না যাওয়ায়। শুভেন্দু অধিকারীর দেওয়া এই কুরসামারিতে এই একাংশ ত্রাণ ফেরত দিলেন। শুভেন্দু অধিকারীর দেওয়া ত্রাণ ফেরত, বিরোধী দলনেতার দেওয়া ত্রাণ নিতে অস্বীকার। দুর্গত এলাকায় না যাওয়ায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ। আমরা অনুরোধ করছি পিন্টু মন্ডল, জ্ঞান মোহন মন্ডল, জিলু মন্ডল,
এই দেখুন ত্রাণ ফিরিয়ে দিচ্ছেন দুর্গতরা। কুরসামারিতে ত্রাণ বিলির সময় ত্রাণ ফেরত দিচ্ছেন। আমাদের বাড়ি গোসাবে ভাজি ধরি গেলে ছাগল গরু তামান ইয়া হয়ে গেল এগুলা করে দিয়ে দুটা দিন খেয়ে দে আর দিন বাড়ি কি দিছে আজকে ত্রাণে? চাল ডাল তেল এগুলো দিয়ে আমার হয়ে কয়দিন যাবে এইগুলো দিয়ে কয়দিন যাবে? 2 দিন যাবে আপনাদের সাথে কথা বলা নাই? আপনাদের সাথে কথা বলতে শুভেন্দু অধিকারী আমার কথা বললো 10 দিন থেকে এখানে আসি, শুভেন্দু অধিকারী একদিনও আসে নাই। আজকে আসলো কি নিয়ে আসলো? কিছু তো আনে নাই আমাদের জন্য। আপনারা যেখানে শুভেন্দু অধিকারী আসছিলেন সেখানে গেছিলেন? না আমরা যাবো কেন? আমাদের তো দেখতে আসবে এখানে না, আমরা তো বানাতে ভাসি, আমাদের এখানে দেখতে আসবে না। আপনাদের ক্যাম্পে আসেনি? না আসে নাই, আমরা তো দেখার জন্য ক্যাম্পে বসে আছি, আমাদের তো দেখতে আসলো না। আমাদের ভোট নিয়ে মন্ত্রী আমাদেরকে দেখতে আসলো না, এটা আবার কেমন নেতা? আমাদের এদিকে আসবে, ও দেখবে আমরা কি পরিস্থিতিতে আছি না আছি। আজকে আমরা 12 দিন থেকে আমরা এখানে আছি, ক্যাম্পে আছি। শুভেন্দু তো আমাদের এদিকে সামনে দিয়ে চলে গেল, ও তো আসলো না আমাদের এদিকে দেখতে। তো তিনি কোথায় গিয়েছিলেন? আমি এইখানে ছিলাম, আমার ক্যাম্পে ছিলাম, আমার ক্যাম্পে ছেড়ে আমি কেন যাব? না আমরা শুধু চাল ডাল দিব না, আমরা দিদি চাল ডাল নিব, আমরা দিদি চাল ডাল সব নিব। আর এই নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপিকে দুর্গতদের পাশে দাঁড়াতে বাধা, অভিযোগ অগ্নিমিত্রা পলের। ছবি তুলতে ত্রাণের নাটক, বিজেপিকে পাল্টা কুণাল ঘোষের। বারবারই দেখছি আমরা তিরপল দিতে চাই, আমরা ত্রাণ দিতে চাই, মানুষের সঙ্গে দেখা করতে চাই, কেউ খুন হয়েছে বা ধর্ষণ হয়েছে তার সঙ্গে দেখা করতে চাই, আমাদেরকে আটকানো হয়। তো কোথাও এটাই মনে হয় যে অত্যন্ত ইনসিকিউর, এবং তারা নিজেরাও কাজ করেননি, আর 4 মাস বাকি, কাজ করারও কোনো সুযোগ নেই। আমরা যাতে বাংলার মানুষের পাশে না দাঁড়াতে পারি, বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির ওপর বিশ্বাস রাখছে, এবং সেই বিশ্বাসটা কোথাও একটা ভঙ্গ করা, আমাদের না যেতে দেওয়া এবং সম্পূর্ণভাবে বিরোধী দলনেতাকে ব্যারিকেড করা, কারণ উনি সব জায়গাতেই ভীষণ ভোকাল, এটা আমরা বরাবরই দেখে আসছি। তাতে আমরা খুব একটা ভীত নই, আমরা চিন্তিত নই। বাংলার মানুষ বুঝে গেছে 26-এ বিজেপি সরকার আসছে। এরা শুধু ছবি তুলতে যায়, সারা বছর এরা সঙ্গে থাকেন। আপনি বলুন, এই যে বিজেপি নেতারা এই ত্রাণের নাটক করছেন, কেন্দ্রীয় সরকার এত বড় প্রাকৃতিক বিপর্যয়, ভুটান থেকে জল আসছে, অন্য রাজ্যের জলে ভুগছে উত্তরবঙ্গ, তার সঙ্গে এই অতিবৃষ্টি, কেন্দ্রীয় সরকার তো 1 নয়া পয়সা প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় দিচ্ছে না। অন্য রাজ্যকে দিচ্ছে, বাংলাকে দিচ্ছে না। তো যে কয়েকজন মানুষ ওনাদের ভোট দিয়েছিল তাদের মুখ চেয়েও তো বলা উচিত যে বিজেপি কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বিপর্যয় মোকাবিলার টাকাটা দাও, সেটাও দিচ্ছে না। নিজেদের ব্যক্তি স্বার্থের সস্তা রাজনীতির প্রচারে ব্যবহার করছে। যেখানে মুখ্যমন্ত্রী মাটি কামড়ে পড়ে আছেন, তৃণমূল কংগ্রেস পুরো দস্তুর মানুষের পাশে আছে। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, আর সেই বিপর্যয়ে প্লাবনে ভেসে গেছে মাথাভাঙা, কোচবিহার, আলিপুরদুয়ারের হাজার হাজার হেক্টর বিঘা জমি। জমিতে নুইয়ে পড়ছে ধান গাছ, বেগুন গাছও নষ্ট। মন খারাপের এই ছবি আলিপুরদুয়ারের। গত 4 অক্টোবর উত্তরবঙ্গের নাগারে বৃষ্টি হয়। আলিপুরদুয়ারে ফুঁসে ওঠে শিলতোরসা, সিসামারা, রায়ডাক, সংকোষ। ভাসিয়ে দেয় বিস্তীর্ণ এলাকা। জল নামতেই কৃষকদের মাথায় হাত। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক, কুমারগ্রাম এবং বীরপাড়া মাদারিহাট ব্লকে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট। বেশিরভাগ জমিতেই এখন পলি আর কাদা, এর জেরে মাঠেই নুইয়ে পড়ছে ধান। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকে শিলতোরসা নদীর চর এলাকায় বেগুন চাষেও ব্যাপক ক্ষতি। যেরকম ধান ছিল, ধানের সাথে সবজি ছিল, যেরকম ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এরকম ইত্যাদি অনেক কিছু ছিল আর কি। জল জমে যাওয়ার কারণে ওই দিন তো 24 ঘন্টা তো জল ফুলফিল নামতে পারে নাই। তো 48 ঘন্টার পরে যেরকম মোটামুটি জলটা নেমেছে, বুদ্ধির পাওয়ারে ওই গাছগুলো ঝিমে ঝিমে মরে যাচ্ছে। আলিপুরদুয়ার জেলা হর্টিকালচার বিভাগের তথ্য অনুযায়ী এই জেলায় 336 বিঘা জমিতে নষ্ট হয়েছে সবজি। প্রায় 100 বিঘা জমিতে ধান চাষে ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া শুরু করেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। কৃষকদের দেওয়া হচ্ছে হাইব্রিড সবজির বীজ। এইখানে ক্ষয়ক্ষতিটা প্রচণ্ড পরিমাণে হয়েছে, তো এইখানে আমরা আগে চেষ্টা করছি ওইগুলোও
অন্য পঞ্চায়েত থেকেও করছে, ওখানেও বিডিও অফিসের লোকও আছে, সব জায়গায় কম বেশি কাজ একসঙ্গেই চলছে। কোচবিহার মাথাভাঙা 1 নম্বর ব্লকের কেদারহাট গা ঘেঁষে বয়ে গিয়েছে জল ঢাকা নদী। দুর্যোগের সময় এই নদীর জলে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা, সেই জল নেমেছে এখন ধানের জমিতে বালি আর পলি, বিঘার পর বিঘা জমির ধান নষ্ট। এখন এখানকার কৃষক সবাই চিন্তিত, দুঃখিত যে কি করি আমরা এখন সংসার যাপন করি। তাই এই নিয়ে আমরাও চিন্তিত, সরকার পক্ষকে বিভিন্নভাবে আবেদন করার, যাতে আমার এই ক্ষতিপূরণের কিছু ব্যবস্থা হয়। বাঁধ ভাঙনের ফলে আপনার বেশ কিছু এলাকায় জল ঢুকে যায় এবং পরে ঢুকে যায়। ঘটনার পরের দিনই আমরা ওখানে গেছি ইনকোয়ারি করতে। সমস্ত চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে প্রায় প্রতিদিনই আমাদের ওখানে ক্যাম্প হচ্ছে। জলপাইগুড়িতে জলঢাকা এবং তিস্তা পাড়েও বিপদ, এখানেও মাঠেই নষ্ট মাঠের ফসল। এখন আমন ধান কাটার সময়, কাটার আগেই ধান গাছ নুইয়ে পড়েছে, ক্ষতি হয়েছে সবজি চাষেও। আচমকা জল আসায় যে সমস্ত ধানগুলো পাকার মুখে ছিল সেগুলো সয়ে গেছে, উপরে পলি পরে ঢেকে গেছে। আর যে ধানগুলো মানে সবেমাত্র ফুল বেরিয়েছে, মুখ খোলা ছিল, সেগুলোতে জল গিয়ে পুরো চিটা হয়ে গেছে এবং পড়েও গেছে ধান। নিউজ 18 বাংলা। ভেসেছে জমি, ভেসেছে রাস্তাঘাট, ভেসেছে বাঁধ, এখন জোর কদমে শুরু রাস্তা তৈরির কাজ। নদী পাড়ে পাথরের বাঁধ, বালাসনের স্রোতে সেই বাঁধ উধাও। দার্জিলিং জেলার মিরিকের পান্থাবাড়ি, ব্যাংডুবি সেনা ছাউনি লাগোয়া গ্রাম, গা ঘেঁষে বয়ে গিয়েছে বালাসন। গত 4 অক্টোবর নাগাড়ে বৃষ্টিতে এই নদী ফুঁসে ওঠে। নদী পাড়ে পাথরের বাঁধে ধস নামে, প্রায় 500 মিটার বাঁধ উধাও। এতেই নদী পাড়ে বাড়ছে আতঙ্ক, এ নিয়ে সতর্ক সেচ দপ্তর। নদীর বুকে নামানো হয়েছে আর্থ মুভার, বাঁধের ওপর জলের চাপ কমাতে শুরু হয়েছে ড্রেজিং। এই বালাসনের গ্রাসে ধসে গিয়েছে প্রায় 250 মিটার পাথরের বাঁধ, যা আতঙ্ক তৈরি করছে এই এলাকার বাসিন্দাদের জন্য। দ্রুত পাথরের বাঁধ নির্মাণ হোক চাইছেন এই এলাকার বাসিন্দারা। अभी तो फिलहाल पानी कम हो गया, लेकिन जिस टाइम में जो बड़ा हुआ था उस टाइम में इतना रिस्क था, ये अगर बांध इधर से तोड़ के उस पार चला जाता पानी, तो इधर से अगर एयरपोर्ट जो बुढ़ी बालासन है उधर में मिल जाता। इसमें आपका बेंगडुबी जो आर्मी के में वो साइड वाला को भी इफेक्ट पड़ता है, हम लोग का गाँव भी चला जाता। অনেক ভাই, এটা বলতে আমার পন্থাবাড়ি গ্রামে চলে যায়, বাকি বাদ তারাবাড়ি আছে, বাউনি বিটা আছে, ওইদিকে শিব মন্দির, এয়ারপোর্ট তো চলে যাবে সিকিম মতন বৃষ্টি হইলে। 1 বছর তো কালী পূজার ঠিক আগের দিনে এরকম ফ্লাড হয়েছিল। দার্জিলিং জেলার কার্শিয়াং, দুর্যোগের জেরে এখানে রোহিণী রোডে ধস নামে। শিলিগুড়ি এবং দার্জিলিং এর মধ্যে যাতায়াত বন্ধ হয়ে যায়। এই রাস্তার হাল ফেরাতে তৎপর প্রশাসন, শুরু হয়েছে সংস্কারের কাজ। প্রায় 50 মিটার রাস্তা সম্পূর্ণভাবে কিন্তু ধসে গেছে এবং নিচে প্রায় 35 থেকে 40 মিটার রাস্তা একেবারে মিশে গেছে কিন্তু ধসে। স্বাভাবিকভাবেই এই রোহিণী রোড দিয়ে আপাতত যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ। শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যে আপাতত গাড়ি চলাচল করছে 2টি রোড দিয়ে, একটি ভায়া তিনধারিয়া মহানদী 110 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ হিলকা রোড দিয়ে, অন্যটি পাংখাবাড়ি রোড। আর এই রোহিণী রোড তার সংস্কারের কাজ কিন্তু হাতে দিয়েছে জিটিএ। দিন রাত এক করে কিন্তু জিটিএ কর্মীরা রাস্তা সংস্কার করছে। তাদের আশা যদি আবহাওয়া সাথ দেয়, 1.5 মাসের মধ্যে রোহিণী রোড সম্পূর্ণভাবে যানবাহন চলাচলের পক্ষে উপযোগী হয়ে উঠবে। মানে দিনের বেলা কাজ করছি আমরা, আর রাত্রিবেলা করছে নাইট 11 পর্যন্ত। মানে তাড়াতাড়ি হচ্ছে কাজটা, যদি আমরা ওয়েদারে সাথ দিয়ে আমরা 1.5 মাসের মধ্যে এটা কমপ্লিট করে দিব স্যার। জলপাইগুড়ির নাগরাকাটা, 4 অক্টোবর নাগাড়ে বৃষ্টিতে ফুলে ফেঁপে ওঠে গাঠিয়া নদী, প্লাবিত হয় বামনডাঙ্গা, টন্ডু, খেরকাটা। এইসব গ্রাম থেকে জল নেমেছে। নদীর গতিপথ ঠিক রাখতে শুরু হয়েছে ড্রেজিং। বাঁধ সংস্কারের কাজও শুরু করেছে সেচ দপ্তর। ড্রেজিং এর কাজ শেষ হলেই স্বস্তি ফিরবে গ্রামের মানুষের জীবনে, আর গাঠিয়া নদীর জল প্রবেশ করবে না এলাকায়, এমনটাই ধারণা সাধারণ মানুষের। এখন বাঁধের কাজ চলছে, পুরাদমে কাজ চলছে, দিনরাত লোক কাজ করতেছে, আগের তুলনায় অনেক স্বাভাবিক। এখন ব্রিজের বাঁধের কাজ চলছে,
নাব্যতাও ঠিক করা নাব্যতাও ঠিক আছে, বাদ করা হচ্ছে, বাদের ইয়েতে ঢুকবে না জল। কারা করছে এই কাজ? এটা হচ্ছে পিডব্লিউডি প্রশাসন কাজ করছে, একদম খুব খুশি কাজ, খুব ভালো হচ্ছে কাজ, আস্তে ধীরে কাজ করছে ওরা, দিনরাত কাজ চলছে। নিউজ 18 বাংলা। পূর্বাভাস দেওয়া সত্ত্বেও উত্তরবঙ্গ নিয়ে প্রশাসন সতর্ক হয়নি কেন, এই বলে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। পাল্টা দিল্লি গুজরাতের প্লাবন নিয়ে পাল্টা তোপ কুণালের। পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, স্থানীয় স্তরে পঞ্চায়েত এবং বিডিও অফিস, আমি তাদের তিরস্কার করতে বাধ্য হচ্ছি। আবহাওয়া দপ্তর তারা কিন্তু খুব প্রপারলি অরেঞ্জ ওয়ার্নিং তারা দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে, পার্শ্ববর্তী ভুটান রাষ্ট্র থেকেও ওয়ার্নিং এসেছিল এইরকম একটা বিপর্যয় ঘটতে পারে, কিন্তু মাইকিং হয়নি। নদীর পাশে থাকা মানুষজনকে টেম্পোরারি সেন্টারে তুলে নিয়ে যাওয়া হয়নি। তার ফলশ্রুতিতে শুধু বাড়িঘর গেছে তা নয়, 30-এর বেশি মানুষ অকালে চলে গেলেন যারা আমাদের সহনাগরিক। শুভেন্দু অধিকারী যদি বলেন যে উত্তরবঙ্গে যে বন্যা পরিস্থিতি তার জন্য তৃণমূল দায়ী, তাহলে সিকিমে কেন হয়েছে, তাহলে ভুটানে কেন হয়েছে? আচ্ছা সিকিম ভুটান বাদ দিলাম, দিল্লির বুকে জল জমলো কেন? দিল্লি বাদ দিলাম। আহমেদাবাদ গুজরাটে জলে ভাসলো কেন? বাদ দিলাম। নরেন্দ্র মোদী স্মার্ট সিটি সুরাট ভেসে গেল কেন? তা একটা কথার তো মাপকাঠি থাকবে। প্রাকৃতিক বিপর্যয়, সেই মতো বাঁধগুলোর সংস্কার হয় না, জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, উপচে এসে পশ্চিমবঙ্গে পড়ছে। পশ্চিমবঙ্গ তো একটু নিচের দিকে, তো তাই নিয়ে আবল তাবল কথা বললে কোনো লাভ আছে? এবারে যা বৃষ্টি হয়েছে তাতে অনেকেই তিতিবিরক্ত, কিন্তু তিতিবিরক্ত হয়েও তো লাভ নেই। উইকেন্ডে আবার বৃষ্টি, দক্ষিণবঙ্গে উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। এবং দক্ষিণবঙ্গে এ সপ্তাহের শেষে আবার বৃষ্টি। দক্ষিণের বাকি 6 জেলায় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ, শনিবার উপকূলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শনি রবিতে হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, বৃষ্টির সম্ভাবনা উত্তর দক্ষিণ 24 পরগনায়। শনি রবিতে পূর্ব মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা। কেরল থেকে গুজরাতে গিয়েছিলেন মাছ ধরতে উত্তর 24 পরগনার মাটিয়ার 2 মৎস্যজীবী। তারপরে পাক সীমান্তে ভুল করে ঢুকে পড়লেন। 2 বছর ধরে পাক জেলে বন্দী, প্রশাসনের দ্বারস্থ পরিবার। মধ্যরাত্রি তখন ওরা ঘুমিয়ে পড়েছিল, সবাই মাঝিরাও ঘুমিয়ে পড়েছিল। এবার ঘুমিয়ে পড়লে ওই নৌকাটা ঢেউতে ঢেউতে পাকিস্তানের সীমান্তায় ঢুকে গেছে। ওখানকার জলপুলিশরা ধরে নিয়েছিল। ঘরে ছেড়ে ঘরে আসুক, ওইটাই চাই। ঠিক মতন সংসার চলছে না, কিছু না, দুশ্চিন্তা, জীবিত ফিরে আসুক। পাকিস্তানের জেলে বন্দী বাংলার 2 মৎস্যজীবী। 8 মাস ধরে কোনো যোগাযোগ করা যাচ্ছে না তাদের সঙ্গে। চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। লালটু দাস এবং সুজয় দাস বাড়ি উত্তর 24 পরগনার মাটিয়া থানার মমিনপুর গ্রামে। কেরালায় একটা মাছ ধরার ট্রলারে কাজ করতেন তারা। 2023 সালের ঘটনা। মাছ ধরতে কেরালা থেকে গুজরাতে যায় লালটু সুজয়দের ট্রলার। মাঝরাতে ট্রলারের সবাই গভীর ঘুমে। ভেসে ভেসে ট্রলারটি জল সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ে। সেখানে তাদের আটক করা হয়। তখন থেকে বাংলার 2 মৎস্যজীবী পাকিস্তানের জেলে। তবে পরিবারের দাবি, পাকিস্তানের জেলে থাকাকালীন ফোনে কথা হতো দুজনের সঙ্গে, চিঠি আসতো পাকিস্তান থেকে। 8 মাস আগেও ভিডিও কলে কথা হয়েছে, কিন্তু তারপর থেকেই যোগাযোগ বন্ধ। মাঝে ভারত পাক সংঘাতের ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে উদ্বেগে উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। কেরালা থেকে গেছিলাম গুজরাটে, মানে মধ্যরাত্রি তখন ওরা ঘুমিয়ে পড়েছিল, সবাই মাঝিরাও ঘুমিয়ে পড়েছিল। এবার ঘুমিয়ে পড়লে ওই নৌকাটা ঢেউতে ঢেউতে পাকিস্তানের সীমান্তায় ঢুকে গেছে। এবার ওখানকার জলপুলিশরা ধরে নিয়েছিল। বাড়ি এবার ফোন করতো, কথাও হতো, তারপরে চিঠি পাঠাতো, হ্যাঁ ভিডিও কলেও কথা হয়েছিল, এমনি ফোনেও কথা বলতো। ঘরে ছেড়ে ঘরে আসুক, ওইটাই চাই। ঠিক মতন সংসার চলছে না, কিছু না, দুশ্চিন্তা, জীবিত ফিরে আসুক। মৎস্যজীবীদের পরিবার জানিয়েছে, কয়েক মাস আগে দিল্লি পুলিশ এসে যাবতীয় তথ্য নিয়ে গিয়েছে, কিন্তু এখনো সীমান্তের ওপার থেকে কোনো খবর আসেনি। মাটিয়া থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। একটা ছবি দেখাবো।
ছাতা মাথায় নিয়ে অফিস করছেন বেশ কয়েকজন কর্মী। এটা পোস্ট অফিসের ছবি, জানেন তো? এমন অবস্থা ওই পোস্ট অফিসের, চাঙড় খসে খসে ভেঙে ভেঙে পড়ছে। যদি প্রাণ বাঁচানো যায় তাই ছাতা মাথায়, কিন্তু কর্তৃপক্ষ উদাসীন। পোস্ট অফিসে ছাতা মাথায় বসে কর্মীরা, গ্রাহকরাও ঢোকেন ছাতা মাথায়, কারণ যে কোনো সময় খসে পড়তে পারে চাঙড়। উত্তর 24 পরগনার মিনাখায় বামনপুকুর পোস্ট অফিস, পুরনো বাড়ি, একেবারে জরাজীর্ণ। দেওয়াল থেকে খসে খসে পড়ছে প্লাস্টার, বেরিয়ে এসেছে ইট, ছাদের চাঙড় খসে বেরিয়ে এসেছে লোহার রড। বিপদকে সঙ্গী করেই এখানে প্রতিদিনের কাজ চলে, তাই আতঙ্কে কর্মীরা, আতঙ্কে গ্রাহকরাও, তাই ডাকঘরে সকলের মাথায় ছাতা। পোস্ট অফিসে কখন চাঙড় ভেঙে পড়বে, কি হবে কোনো ঠিক নেই। কত বছর এই পুরনো হয়ে গেছে, এটাকে নতুন করে সংস্কার করার দরকার আছে। যা পরিস্থিতি এখানে মানুষজন কিভাবে বসে আছে দেখলে ভয়ঙ্কর ব্যাপার। এইসব ভাঙাচুরো অবস্থা, আমি ছাতা খাটিয়ে এসেছি, বাইচান্স যদি মাথায় পড়ে আহত হতে পারে, আহত হতে পারে। পুরনো বাড়িতে পোস্ট অফিস, জায়গায় জায়গায় ভাঙা চোরা, ফাটল ধরেছে ছাদেও। অভিযোগ, বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে ঘরে জল পড়ে, তখন বন্ধ হয়ে যায় পরিষেবা। পোস্ট অফিসের অবস্থা খুবই খারাপ, আমাদের যে কোনো সময় ভেঙে পড়তে পারে, বিভিন্ন অংশ থেকে ভেঙে পড়ছে। বর্ষার সময় জল পড়ে, ছাদ থেকে জলমগ্ন থাকে এবং যে কোনো সময় প্রাণের ঝুঁকি আছে। আমাদের বিভিন্ন অংশ থেকে ভেঙে পড়ছে পোস্ট অফিসের অবস্থা সেই কারণে, এবং এখানে সাধারণ যে গ্রাহক তারাও খুবই সমস্যা আছে। উত্তর 24 পরগনার মিনাখা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।